আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলছেন প্রধান উপদেষ্টা। বিক্ষোভে নাগরিক কমিটির নেতারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বেইমানি করেছে ভারত। পেঁয়াজের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ চাষিরা। ইলিয়াস আলীকে হত্যার পর মেজর জিয়াউল আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল শেষ করে যমুনায় ফেলেছি। এবং সর্বশেষ জানাবো সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজেপি বিএসএফ উত্তেজনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের 7 জানুয়ারি আওয়ামী লীগের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের আধিপত্যের পতন ঘটে। তারপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর দাবি পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার রাতে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বিক্ষোভে নাগরিক কমিটির নেতারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বেইমানি করেছে ভারত। বাংলাদেশে হাজারো খুনের ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, যারা এই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে চূড়ান্ত বেইমানি করেছে। আক্তার হোসেন বলেন, খুনি হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন একজন খুনিকে আপনারা কোনোভাবেই আশ্রয় দিতে পারেন না, তাই অতি দ্রুত বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে খুনি হাসিনাকে হস্তান্তর করতে হবে। তিনি বলেন, 14 বছর আগে ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করেছে ভারত। যখন তারা ফেলানীকে ঝুলিয়েছিল তখন সে বেঁচে ছিল, কিন্তু তারা তার চিকিৎসার ব্যবস্থা করেনি, বরং নির্মমভাবে হত্যা করছে। ভারত 16 বছরে সীমান্তের 6 শতাধিক বাংলাদেশি মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। তাদের যদি বাংলাদেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো তাহলে এভাবে মানুষ হত্যা করতে পারতো না। মূলত ভারত বাংলাদেশকে স্বাধীন সত্য হিসেবে স্বীকার করতে চায় না, তাই সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করে। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, 15 বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতকে সব ধরনের সুবিধা দিয়েছে, মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। পেঁয়াজের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ চাষিরা। রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরান অঞ্চলে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, তবে এরপরও চাষিরা হতাশ, কারণ পেঁয়াজের ভালো দাম পাচ্ছে না তারা। সোমবার 6 জানুয়ারি পদ্মার চরে চকরাজপুর বাজারে চকরাচাপুর বাজারে খুচরা হিসেবে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকা বিক্রি হয়েছে। এই বিষয়ে পদ্মার মধ্যে কালিদাস খালি চরের গোলাম মোস্তফা জানান, বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, দাম না বাড়লে চাষ করে লাভবান হওয়া মুশকিল হয়ে পড়বে, কারণ বীজ ও অন্যান্য দ্রব্য, সার, কীটনাশক, ঔষধের দাম আগের চেয়ে অনেক বেশি। চলতি মৌসুমে যারা পেঁয়াজ আবাদ করেছে ইতিমধ্যে তারা বিক্রি করতে শুরু করেছেন। কালিদাসখালী চরের মহিলা শ্রমিক জয়নগর বেগম জানান, চলতি মৌসুমে আগাম জাতের পেঁয়াজ উৎপাদন করে চরের অধিকাংশ চাষিরা লাভবান হয়েছেন। বর্তমানে পেঁয়াজ বিক্রি করে খরচের টাকা উঠানো কঠিন হয়ে পড়েছে। চকরাজাপুর চরের পেঁয়াজ চাষী বাবুল দেওয়ান জানান, দাম ভালো ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর 6 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি, বাম্পার ফলন হয়েছে। এবার যারা আগাম জাতের পেঁয়াজ চাষ করেছেন তারা আর্থিকভাবে বেশি লাভবান হয়েছেন, তবে এখন খরচ উঠবে না। মোকামে পেঁয়াজের যথেষ্ট চাহিদা আছে, কিন্তু দাম কম। সরকার যদি এলসি বা ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে চাহিদা ও দাম থাকবে। খায়েরহাট এলাকায় পেঁয়াজ চাষী সুজন আলী জানান, পদ্মার চরে 1 বছরের জন্য 4 বিঘা জমি 1,20,000 টাকা দিয়ে লিজ নিয়ে পেঁয়াজ চাষ করি। বীজ, সার, লেবার চাষ বাবদ আরো 1 লক্ষ টাকা খরচ হয়েছে। বর্তমান বাজার মূল্য লাভ হবে না, এই নিয়ে চিন্তায় আছি। উপজেলা চাঁদপুর গ্রামের জাকির হোসেন পলাশী, ফতেরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, লিটন আলী, বজলুর রহমান, পাকুড়িয়া গ্রামের শফিকুল ইসলাম, শাহবাজিউল
প্রমাণিক সাইফুল ইসলাম, ফজলুল হক, কলিগ্রামের মহিদুল ইসলাম বলেন, উপজেলায় 1840 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ হয়েছে। মুড়িকাটা পেঁয়াজের বীজ অনেক উচ্চ মূল্যে চাষিরা ক্রয় করে জমিতে বপন করে। প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন খরচ হয়েছে 1,10,000 টাকা থেকে 1,20,000 টাকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘা প্রতি পেঁয়াজ উৎপাদন 40 থেকে 60 মণ হচ্ছে। বর্তমানে বাজারে মূল্য 35 থেকে 45,000 টাকা। প্রতি বিঘা জমিতে কৃষকের লোকসান হচ্ছে 40 থেকে 50,000 টাকা। পেঁয়াজ উত্তোলনে ভরা মৌসুম চলে, এরপরও বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এই মুহূর্তে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না করা হলে তাহলে চাষিরা বিরাট লোকসানের মুখে পড়বে। এর মধ্যে চাষিরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে 2 জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, উপজেলার সর্বত্র কম বেশি পেঁয়াজের চাষ হয়েছে। উপজেলার 2 পৌরসভা ও 7টি ইউনিয়নে যে পরিমাণ পেঁয়াজ চাষ হয়েছে তার চেয়ে বেশি চাষ হয়েছে শুধু পদ্মার চরাঞ্চলে। এবছরের প্রথমের দিকে ভালো দাম পেয়েছেন চাষিরা। উপজেলায় পেঁয়াজ চাষ হয়েছে 1,840 হেক্টর। ইলিয়াস আলীকে হত্যার পর মেজর জিয়াউল আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল শেষ করে যমুনায় ফেলেছি। সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল হোসেনের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খুনি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন। ছাত্র জনতা গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত 15 বছরে আটক অনেকেই ছাড়া পান। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোটে আয়নাঘরে পাওয়া গেছে বিএনপি তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে। পরে অবশ্য জানা যায় ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। সাংবাদিক আলিউল্লাহ নোমানের করা সেই প্রতিবেদনে চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুম ও হত্যার আদি অন্ত তুলে ধরা হয়েছে। 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে তাহিরুল বলেন, জিয়াউল হোসেনের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালী পৌঁছানোর পর জিয়াউল হোসেন নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানীর 2 নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানী 2 নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে। ট্রাইব্যুনাল সূত্র আরো জানায়, ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হোসেনের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে 11 জন এবং আরেক সদস্য 13 জনকে খুন করেছিল। উল্লেখ্য, জিয়াউল হোসেন তখন র্যাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরো জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত 2 জন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। জিয়াউল হোসেনের রানা হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন। খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই 2 সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে, বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেল। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন। অপহরণের লক্ষ্যে জিয়াউল হোসেনের নির্দেশে শেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম। পরবর্তীতে তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। তাকে তদন্ত কমিটিতে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন, আমার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করা। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ার টিম। মহাখালীর জলখাবার হোটেলের অদূরে বনানী 2 নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। এরপরে জিয়া তাহিরুলকে বলেন, তোমরা ডিউটি শেষ চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান। জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল জিয়াউল হোসেন অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন।
বলেছিলেন, আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি। যে কথাও বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি। ঊর্ধ্বতন বলেন তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকী কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা। যাদের সামনে এই কথা জিয়াউল হোসেন বলেছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছেন ট্রাইব্যুনাল তদন্ত টিম। এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম এবং অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন। গুম তদন্ত কমিশন সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লে জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তার সঙ্গে আলাপকালে জানা গেছে জিডিএফআর এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময় ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকীয় করেছিলেন। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।